হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমরা জিকের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে জিকের মেন টপিকটা হলো কি, যে ফার্স্ট ইন ইন্ডিয়ার যে টপিকটা সেটা আজকে আমরা আলোচনা করব। আর এই টপিকটার ক্ষেত্রে আমি বলেই দিই, এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, খুব একটা ইম্পর্টেন্ট টপিক্স। এবং এখান থেকে তোমাদের 2 থেকে 4 মার্কস, 2 to 4 মার্কস কিন্তু প্রত্যেক বছর এসেই থাকে। সো এখানে প্রায় 80+ কোশ্চেন রয়েছে, 80টার মতো কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো যদি ভালো মতো তোমরা করে নাও, ভালো মতো রিভিশন করে নাও, প্র্যাকটিস করে নাও, তাহলে এটা কিন্তু গ্যারেন্টি যে 2 থেকে 4 মার্ক কিন্তু এখান থেকে তোমরা এক্সামে পাবেই। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল? ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, এখানে সালটা দেওয়া রয়েছে 1758 to 60। তাহলে এটার আনসার কি হবে আমাদের? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কিন্তু ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন। তাহলে আমরা জানি যে 1757-এ একটা যুদ্ধ হয়, সেটার নাম কি? যে পলাশির যুদ্ধ। সেই পলাশির যুদ্ধে এক পক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অপর পক্ষে আমাদের যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন। এবং সিরাজউদ্দৌলা এই পলাশির যুদ্ধে হেরে যান এবং তারপরেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্তৃত্ব সেটা কিন্তু এস্টাবলিশ হতে শুরু করে আমাদের বাংলার তথাতথি বাংলার পাশাপাশি ভারতে, তাই না? তো তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে লর্ড ক্লাইভ তাকে কিন্তু বাংলার গভর্নর হিসাবে নিযুক্ত করেন। সো এটার আনসার কি হবে? লর্ড ক্লাইভ। এটা আমরা মাথায় রাখবো। 1757-এ পলাশির যুদ্ধ, সেটা মাথায় রাখবো। আর 1764-এ আরেকটা যুদ্ধ হয়, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, সেটাও কিন্তু আমরা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর অফ বেঙ্গল? লাস্ট গভর্নর অফ বেঙ্গলের কথা যদি বলি, তাহলে এটার আনসার কি হবে? কিন্তু ওয়ারেন হেস্টিংস। আমরা ফার্স্টলি দেখলাম এই কোশ্চেনটাতে যে 1757-এ পলাশির যুদ্ধ, তারপর 1764 সালে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধের ফলে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা স্থাপন হয়, তাই না? সেটা 1770 পর্যন্ত, অর্থাৎ 1770 পর্যন্ত কিন্তু চলে। এবং 1770-এ সেখানে ওয়ারেন হেস্টিংস দায়িত্ব পান এবং দ্বৈত শাসন ব্যবস্থা সেটা কি করে? সেটা অবসান করেন, তাই না? এবং তেনাকেই কিন্তু গভর্নর অফ বেঙ্গল হিসাবে নিযুক্ত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং ওয়ারেন হেস্টিংস যখন 1770-তে আসেন বাংলাতে অ্যাজ এ গভর্নর, তখন তিনি কি করেন? দ্বৈত শাসন ব্যবস্থা সেটা এন্ড করেন এবং যে কোম্পানির শাসন সেটা কিন্তু এস্টাবলিশ করেন। এবং তারপরেই আমরা দেখব 1773-তে একটা অ্যাক্ট আসে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে? এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে একটা জিনিস ঠিক করা হয় যে গভর্নর অফ বেঙ্গল তাকে কি করা হয়? গভর্নর অফ বেঙ্গল থেকে, ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল থেকে চেঞ্জ করে কি করা হয়? গভর্নর জেনারেল। গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু করে দেওয়া হয়। সেই জন্যই আমরা দেখব যে ওয়ারেন হেস্টিংস কিন্তু আমাদের লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল, ঠিক আছে? আর 1773-তে যে রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল চেঞ্জ করে কিন্তু গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হয়, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 3, হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গল? যেমনটা বললাম যে 1773-তে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটা চেঞ্জ করা হয়। সো এটার আনসার কি হবে? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস। আগের কোশ্চেনেও দেখলাম কি ওয়ারেন হেস্টিংস, এটা ওয়ারেন হেস্টিংস, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? এর আগে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিন্তু দেখলাম, এটা অনেকেই কনফিউশন করে দাও যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে কনফিউশন করবে না। এই কোশ্চেনে কি রয়েছে? যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু রয়েছে। সো এটা আমরা দেখব যে 1833-তে একটা অ্যাক্ট আসে, সেটা হচ্ছে কি? চার্টার অ্যাক্ট। সেই চার্টার অ্যাক্ট 1833-র মাধ্যমে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এখানে আমি লিখিয়ে দিই গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটা থেকে চেঞ্জ করে কি করা হয়? যে জি ফর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে চেঞ্জ করে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয় 1833 যে চার্টার অ্যাক্ট তার মাধ্যমে। সো এখানে আমাদের ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হবেন? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এটার আনসার হবে। এখান থেকে আরেকটা জিনিস চার্টার অ্যাক্টের ক্ষেত্রে মাথায় রাখবে যে 1830-তে একটা চার্টার অ্যাক্ট আসে। এই অ্যাক্টের মাধ্যমে যে কোম্পানির যে মনোপলি ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি ছিল ট্রেডিংয়ে, সেটা কিন্তু এন্ড করা হয় কত
মাধ্যমে মনোপলি এন্ড করা হয়, ঠিক আছে। মনোপলি যদি এন্ড বলি সেটা 1833 যে চার্টার অ্যাক্ট তার মাধ্যমে, 1813 যে চার্টার অ্যাক্ট তার মাধ্যমে কিন্তু এটা এন্ড করা হয়, এবং 1833 সালের যে চার্টার অ্যাক্ট তার মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়, অর্থাৎ যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবেন তিনি কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবেন। সো এটার আনসার লর্ড উইলিয়াম বেন্টিং। আর 1833 যে চার্টার অ্যাক্ট সেটার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবো যে 1813 সালের যে চার্টার অ্যাক্টটা ছিল সেখানে কোম্পানির মনোপলি এন্ড করা হলেও সেখানে কিছু কিছু বিষয় ছিল যেগুলো যে চায়নার সাথে যে সমস্ত বিষয় ট্রেড হবে সেটার ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ছিল, কিন্তু সেটাও 1833 সালে কিন্তু এন্ড করে দেওয়া হয়, তাই না। যেমন টি এক্সপোর্টে, মাদকদ্রব্য এক্সপোর্টে এই সমস্ত বিষয় কিন্তু সেখানে মেনশন ছিল। চলো এবার নেক্সট কোশ্চেন, এটা দেখলাম কোশ্চেন নাম্বার 4। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 5। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া? ফার্স্ট ব্রিটিশ ভাইসরয় যদি বলি ইনি কে হবেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু ফার্স্ট আমাদের ভাইসরয়। আমরা জানি যে ফার্স্ট যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হতো, তাই না। এতক্ষণ আমরা টার্মটা শুনলাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কিন্তু আমরা দেখব যে 1857-এ একটা যুদ্ধ হয়, ঠিক আছে, সেপয় মিউটিনি যেটা মহাবিদ্রোহ সেটা হয়। তারপরেই আমরা দেখব যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেটা কিন্তু এন্ড হয়ে যায়। কিন্তু এন্ড হওয়ার পরে কি হয়, এখানে একটা অ্যাক্ট দেখব যে 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেটা শেষ হয়ে যায় এবং মহারানীর শাসন সেটা কিন্তু শুরু হয়ে যায়, তাই না। এই অ্যাক্টের মাধ্যমেই সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে নামটা, যে টার্মটা, সেটা কিন্তু কি করা হয়, চেঞ্জ করে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রিটিশ ভাইসরয়। সেটার নাম কি? ব্রিটিশ ভাইসরয়। তিনি কে ছিলেন? ফার্স্ট লর্ড ক্যানিং। ঠিক একইভাবে যদি বলা হয় কোশ্চেন যে আমাদের লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, এটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আশা করি বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কীভাবে কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়ে যায়। সো যারা এতদূর হয়তো কনফিউশন হয়ে গেলে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ভাইসরয়, এই টার্মগুলো, তাদেরকে আবার বলবো ভিডিওটা ইউটিউবে যেহেতু ফ্রি রয়েছে, আবার যদি তোমাদের কনফিউশন থেকেই যায় তাহলে প্রথম থেকে আরেকবার পুনরায় ভিডিওটা দেখো ভালো মতো মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু তোমাদের যে কনফিউশন সেটা কিন্তু ইজিলি শর্ট আউট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে? হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? এখানে গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়ার কথা বলা হয়েছে। আমরা জানি যে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। তারপরে আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? এখানে ফার্স্ট বলা হয়েছে ফ্রি ইন্ডিয়াতে, তাহলে এটার আনসার কি হবে? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক একইভাবে যদি বলা হতো যে লাস্ট, এখানে যদি অপশানটা লাস্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের আনসার হতো সি রাজা গোপালাচারী, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট ইন্ডিয়ান টু বি দ্য গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? যেটা বললাম আমি সেটাই এখানে কি হবে? সি রাজা গোপালাচারী হবে কিন্তু, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 8। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান রিপাবলিক? ইন্ডিয়ান রিপাবলিকের ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? সো ফার্স্ট প্রেসিডেন্ট আমরা জানি যে রাজেন্দ্র প্রসাদ। এটা সম্পর্কে আমরা যদি আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি, ইনি হচ্ছেন লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, ঠিক আছে। লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট যদি বলা হয় তিনিও কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবেন, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ফ্রি ইন্ডিয়া? সবাই জানি যে পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি কিন্তু আমাদের ফার্স্ট কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন, এবং ইনিও কিন্তু লংগেস্ট সার্ভিং, ঠিক আছে। যদি বলা হয় কত থেকে কত, যে 1947 থেকে 51 পর্যন্ত, তখন তো আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, কমপ্লিটলি ইলেকশন হয়নি। আর নেক্সট যেটা মেন টেনিওর পাবো 1951 টু 62 পর্যন্ত, 19, ঠিক আছে, 1951 টু 1962 পর্যন্ত কিন্তু টেনিওরটা পাবো। তো টোটাল টেনিওর 1947 টু 62 পর্যন্ত কিন্তু। সো এটা হচ্ছে কি আমাদের লংগেস্ট সার্ভিং পিএম, তিনি কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন নাম্বার 10। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়া টু উইন আ নোবেল প্রাইজ? আমাদের ফার্স্ট ইন্ডিয়ান কে যে নোবেল প্রাইজ জিতেছিলেন? আমরা সবাই জানি আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না। তিনি কী জন্য নোবেল প্রাইজ জিতেছিলেন? সো 1913 সালে গীতাঞ্জলির জন্য, তাই না, গীতাঞ্জলির জন্য। এটা মাথায় রাখবো। এটা কী জন্য, মানে কার উপর বেস করে, এটা কোন ক্যাটাগরিতে যদি বলা হয় যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, তাহলে কি লিটারেচারে।
ঠিক আছে, লিটারেচারে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1913 সালে গীতাঞ্জলিতে, এটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? সো ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, এটা মাথায় রাখবো। এবার কোশ্চেন এটা চলে আসে যে কত সালে? 1885, 1885 সালে, তাই না? এটা কোথায়, কোন সেশনে প্রেসিডেন্ট ছিলেন? সো বোম্বে, ঠিক আছে, বোম্বে সেশনে। এবার ইনি ছিলেন ফার্স্ট। যদি এবার সেকেন্ড জিজ্ঞাসা করা হয় তাহলে সেকেন্ডকে, থার্ডকে, এইভাবে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। সো সেকেন্ড যদি বলি, সেকেন্ড যথারীতি 1886-এ, এটা কোথায় হবে? কলকাতাতে। এখানে প্রেসিডেন্ট ছিলেন কি? আমাদের দাদা ভাই নৌরোজি, ঠিক আছে, বা গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে যিনি পরিচিত, তিনি হচ্ছে দাদাভাই নৌরোজি। তিনি কিন্তু কলকাতা সেশনের যে প্রেসিডেন্টশিপ বা কলকাতা সেশনে প্রেসিডেন্টশিপ ছিলেন কে? প্রেসিডেন্ট ছিলেন কে? দাদাভাই নৌরোজি, এটা মাথায় রাখবো। ঠিক একইভাবে একটা আমাদের কোশ্চেন আসে যে ফার্স্ট মুসলিম কে? ফার্স্ট মুসলিম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি হবে? বদরুদ্দিন তৈয়বজি। ঠিক একইভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে ফার্স্ট ব্রিটিশ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন? সো সেইটা আমরা মাথায় রাখবো কি, যদি ফার্স্ট ব্রিটিশ বলা হয়, আমি লিখিয়ে দিই, ব্রিটিশের ক্ষেত্রে যদি বলা হয় ফার্স্ট, তাহলে কি হবে? জর্জ ইউল, ঠিক আছে, এটা মাথায় রাখবো। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের ফ্যাক্টসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো। চলো নেক্সট কোশ্চেন, ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? যে অলরেডি বললাম, তিনি কে? বদরুদ্দিন তৈয়বজি। তিনি কোথায় প্রেসিডেন্টশিপ করেছিলেন? তিনি মাদ্রাস সেশনে। মাদ্রাস সেশন হয়েছিল কততে? 1887-এ, 1887 সালে মাদ্রাস সেশনে বদরুদ্দিন তৈয়বজি ছিলেন, আর তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, এটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এর আগে তো দেখলাম যে আইএনসি একটা পার্টি, কংগ্রেস পার্টি ছিল, তাই না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু এখানে রয়েছে কি, যে ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার, আমাদের স্বাধীন ভারতের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি ছিলেন আমাদের ডক্টর জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন, ঠিক আছে। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনিও মুসলিম, কিন্তু তিনি ফার্স্ট ছিলেন না। তেনার টেনিওরটা কত ছিল? তিনি ছিলেন 2002 থেকে 2007 পর্যন্ত, ঠিক আছে, এটা মাথায় রাখবো। চলো এবার নেক্সট কোশ্চিন রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ইন্ট্রোডিউস দ্য প্রিন্টিং প্রেস ইন ইন্ডিয়া? ফার্স্ট ম্যান কে ছিলেন যিনি প্রিন্টিং প্রেস অফ ইন্ডিয়া তিনি ইন্ট্রোডিউস করেছিলেন? সো এটা আমরা জানি কি, জেমস অগাস্টাস হিকি বা জেমস হিকি। কত সালে? 1780-তে, এটা মাথায় রাখবো। যে ফার্স্ট যে আমাদের প্রেসটা ছিল, ফার্স্ট যে পত্রিকা ছিল, সেটার নাম কি? আমরা জানি বেঙ্গল গেজেট, তাই না, বেঙ্গল গেজেট, এটা আমরা মাথায় রাখবো। এটা ইম্পর্টেন্ট কিন্তু খুবই, এটা 1 স্টার কোশ্চেন, সো মনে রাখবে এটা সবাই। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য আইসিএস, দ্যাট মিন্স দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস? ফার্স্ট ইন্ডিয়ান কে ছিলেন যিনি আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস জয়েন করেছিলেন? সো এটা আমরা জানি কি, আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর বা সত্যেন্দ্রনাথ ট্যাগর, এটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন, হু ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস? হু ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস? ভারতের মধ্যে এমন কোন ব্যক্তি ছিলেন যিনি প্রথম স্পেসে গেছিলেন? তিনি কি? আমাদের রাকেশ শর্মা, ঠিক আছে। রাকেশ শর্মা কোথা থেকে স্পেসে গেছিলেন? তখন ছিল আমাদের ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত, ঠিক আছে। সোভিয়েত এবং ইসরোর মধ্যে একটা টাই আপ ছিল, তার বেসিসেই কিন্তু যে কি বলে স্পেস এক্সপ্লোরেশন যে প্রোগ্রামগুলো ছিল তার মাধ্যমে কিন্তু রাকেশ শর্মা কোথায় গেছিলেন? স্পেসে গেছিলেন, তিনি ছিলেন ফার্স্ট, ঠিক আছে। এবং তোমরা যদি জানো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে যে ফার্স্ট যে চাঁদে কে গিয়েছিলেন, ফার্স্ট স্পেস এক্সপ্লোরেশন মিশনগুলোর নাম কি? যেমন তোমরা অনেকেই অ্যাপোলো মিশনগুলোর নাম শুনে এসেছো। সো এক্স্যাক্ট আনসারটা কী হবে কমেন্টে জানাবে কিন্তু। এবার নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 17, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টু রিজাইন উইদাউট কমপ্লিটিং আ ফুল টার্ম? এমন কোন প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার ফুল টেনিওর, ফুল যে টার্ম, আমরা জানি প্রধানমন্ত্রীর ফুল টেনিওর কত? 5 বছর বা যতদিন তার মেজরিটি থাকে লোকসভাতে, তাই না। সো এমন কোন প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার যে কমপ্লিট টেনিওর সেটা এনজয় করতে পারেননি, তার আগেই তিনি কিন্তু রিজাইন করেছিলেন, বাট তার টেনিওর শেষ হয়ে গেছিল? সেটার ক্ষেত্রে কী হবে আনসার? মোরারজি দেশাই, ঠিক আছে।
এবার চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 18, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া। সো কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া যদি হয় তাহলে আনসার কি হবে, জেনারেল কারিয়াপ্পা। জেনারেল কারিয়াপ্পা আমরা যখন আমরা স্বাধীনতা পাই তারপরে ইনি কিন্তু ফার্স্ট ছিলেন 1947 থেকে 51 পর্যন্ত, অলমোস্ট এই সময় কিন্তু তার টেনিওর ছিল। সো এটা আমরা মাথায় রাখবো, জেনারেল কারিয়াপ্পা। আর আমরা জানি যে 5 স্টার, ঠিক আছে, 5 স্টার সাধারণত হয় না, কিন্তু 5 স্টার যদি বলা, 4 স্টার, তাহলে এটার ক্ষেত্রে 4 স্টার ব্যাচ কার ছিল, জেনারেল কারিয়াপ্পা। আরেকটাই ছিলেন কে, জেনারেল স্যাম মানিকশ। এটার ক্ষেত্রে কিন্তু আমরা মাথায় রাখবো, এই দুজনেরই কিন্তু 4 স্টার ছিল। এবার নেক্সট যদি বলি, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ আর্মি স্টাফ যদি বলা হয় তাহলে এটার আনসার কি হবে, জেনারেল মহারাজা রাজেন্দ্র সিংজি, ঠিক আছে, এটার আনসার এটা হবে, এটা মাথায় রাখবো। এবার নেক্সট যেটা কোশ্চেন নাম্বার 20, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, যখন তোমাদেরকে মডার্ন হিস্ট্রি ভালো মতো পড়াবো, মানে ক্লাসে ডিটেলসলি যখন আলোচনা হবে, তখন তোমরা বুঝতে পারবে যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল বলতে কি, এটা কত থাকে, কোন অ্যাক্টের মাধ্যমে শুরু হয়। সো সেখানে আমরা ডিটেলস পড়বো। আপাতত আনসার তোমরা মাথায় রাখবে কি, যে এসপি সিনহা, তিনি ছিলেন ফার্স্ট যিনি ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে কিন্তু মেম্বার হয়েছিলেন। তিনি অ্যাজ এ ল মেম্বার হিসাবে, ল মেম্বার হিসাবে কিন্তু অ্যাপয়েন্ট হয়েছিলেন। কত সালে আমরা দেখবো যে 1909 সালের একটা অ্যাক্ট আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, বা মল্লামিন্টো অ্যাক্ট, তার মাধ্যমে কিন্তু তিনি এসপি সিনহা কিন্তু নিযুক্ত হন, এটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 21, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড হোয়াইল ইন অফিস। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলেছেন যিনি তার অফিসে থাকা অবস্থায় কিন্তু মারা যান, সেটার আনসারও কী হবে আমাদের, ডক্টর জাকির হুসেন। যেমনটা দেখলাম যে ডক্টর জাকির হুসেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ঠিক একই মতো তিনি কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট যিনি তার টেনিওর অবস্থাতেই, অর্থাৎ অফিসে কার্যরত অবস্থাতেই তার কিন্তু টেনিওর, অর্থাৎ তিনি মারা যান। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 22, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ডিড নট ফেস দ্য পার্লামেন্ট। এমন কোন প্রধানমন্ত্রী ইন্ডিয়ার যিনি কখনো পার্লামেন্ট ফেস করেননি, অর্থাৎ পার্লামেন্টে কখনো তিনি যাননি, বা তার টেনিওরে কখনো পার্লামেন্টের সেশন হয়নি, সিম্পলি এইটুকুনো এইভাবে মাথায় রাখবে। সেটার ক্ষেত্রে আনসার আমাদের কি হবে, চৌধুরী চরণ সিং, যিনি ইউপির এক সময় কী ছিলেন, কি বলে, চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু, এটা হবে আনসার কি হবে, চৌধুরী চরণ সিং বা চরণ সিং মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ড মার্শাল অফ দ্য ইন্ডিয়া। ফার্স্ট ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এটা কি হবে, মানেকশ, ঠিক আছে, মানেকশ কিন্তু ফার্স্ট ফিল্ড মার্শাল অফ ইন্ডিয়া। তিনি কখন ফিল্ড মার্শাল ছিলেন, সো 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়, আমরা বাংলাদেশকে হেল্প করি সেই যুদ্ধতে, এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র গঠন হয়, তাই না, 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধতে কিন্তু যে আমাদের মানেকশ তিনি কিন্তু ফিল্ড মার্শাল ছিলেন, সেটা মাথায় রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা মাথায় রাখতে পারো। এবার নেক্সট কোশ্চেন যদি বলি, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট আ নোবেল প্রাইজ ইন দ্য ফিজিক্স। একটু আগে আমরা দেখলাম যে ফার্স্ট ইন্ডিয়ান নোবেল প্রাইজ কে জিতেছিলেন, সো রবীন্দ্রনাথ ঠাকুর দেখলাম, তাই না, তিনি 1913 সালে গীতাঞ্জলি নোবেলের জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার এখানে কোশ্চেনটা কি রয়েছে, যে ফার্স্ট ইন্ডিয়ান টু ওন নোবেল প্রাইজ ইন দ্য ফিজিক্স, তো ফিজিক্সে কে নোবেল প্রাইজ পেয়েছিল, সেটার ক্ষেত্রে আনসার হবে কিন্তু সিভি রমন, ঠিক আছে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, এটার ক্ষেত্রে আনসারটা কি বললাম আমি, সিভি রমন। সো এটা মাথায় রাখবো, ইনি নোবেল প্রাইজ পান কত সালে, 1930 সালে, ঠিক আছে, কি জন্য, রমন এফেক্টের জন্য কিন্তু সিভি রমন নোবেল প্রাইজ পান, ঠিক আছে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, চলো এবার নেক্সট কোশ্চেন কি দেখে নিই। কোশ্চেন নাম্বার 25, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য ভারত রত্ন অ্যাওয়ার্ড। এমন প্রথম কোন ব্যক্তি রয়েছেন যিনি ফার্স্ট ভারত রত্ন অ্যাওয়ার্ড পান, ফার্স্ট ইন্ডিয়ান, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ডক্টর এস রাধাকৃষ্ণন। ডক্টর এস রাধাকৃষ্ণনের ক্ষেত্রে যদি বলি, তিনি ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট ছিলেন কি, ডক্টর এস রাধাকৃষ্ণন, এবং তিনি ফার্স্ট যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পান, ঠিক আছে, এটা মাথায় রাখবো। হু ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 26, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল। এমন কোন ব্যক্তি যে ফার্স্ট
যে ইংলিশ চ্যানেল ক্রস করেছিল। সো এটার ক্ষেত্রে আনসার কী হবে? মিহির সেন। মিহির সেন কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান যে ইংলিশ চ্যানেল ক্রস করে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ফার্স্ট এমন কোন ব্যক্তি ছিলেন যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান? এটার ক্ষেত্রে মাথায় রাখবো, জাস্ট গিভ মি আ সেকেন্ড। সো এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হবে? যে জেনারেল জি শঙ্কর কুরুপ। ঠিক আছে, এটার আনসার হবে এ। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 28, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা? লোকসভার যদি ফার্স্ট স্পিকার বলি, সো আমরা জানি কি মাভলাঙ্কর, জিভি মাভলাঙ্কর, গণেশ বাসুদেবা মাভলাঙ্কর, এটা মাথায় রাখবো আমাদের। এবং এটার পাশাপাশি বর্তমানে আমাদের লোকসভার স্পিকার কে ছিলেন? আমাদের বর্তমানে জানি যে 18th লোকসভা, ঠিক আছে, এটা রানিং হচ্ছে, এবং এখানকার স্পিকার কে ছিল? আমাদের ওম বিড়লা। সো এনার বিরুদ্ধেও কিন্তু একটা নো কনফিডেন্স মোশন, বা সরি নো কনফিডেন্স মোশন তো না, ঠিক স্পিকারকে রিমুভালের একটা মোশন কিন্তু পেশ করা হচ্ছিল অপোজিশনের তরফ থেকে। সো এই যে টপিকটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ অনুযায়ী। সো ওম বিড়লা বর্তমানে আমাদের লোকসভার স্পিকার, সেটা আমরা মাথায় রাখবো। আর আমাদের ফার্স্ট যে লোকসভার স্পিকার তিনি কি? জিভি মাভলাঙ্কর, সেটাও মাথায় রাখবো। চলো কোশ্চেন নাম্বার 29, ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অলরেডি বললাম ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30, হু ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া? এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া ফার্স্ট কে ছিলেন? মৌলানা আব্দুল কালাম আজাদ। মৌলানা আব্দুল কালাম আজাদ, এনার সম্পর্কে একটা জিনিস মাথায় রাখবো যে লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট যদি বলে অফ আইএনসি, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লংগেস্ট সার্ভিং যে প্রেসিডেন্ট যদি বলা হয়, তিনি কে ছিলেন? মৌলানা আব্দুল কালাম আজাদ, এটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ফার্স্ট হোম মিনিস্টার কে ছিলেন? ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল। ডক্টর বলে দিয়েছি, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এটা মাথায় রাখবো যে হোম মিনিস্টার ফার্স্টলি সর্দার বল্লভভাই প্যাটেল, এটা মাথায় রাখবো। এবার তোমরা যদি জানো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে অপারেশন পোলো, ঠিক আছে, এটা কার বিরুদ্ধে হয়েছিল এবং কত সালে? নেক্সট কোশ্চেন নাম্বার 32, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল? দ্য ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল কে ছিলেন? এস মুখার্জি। ফার্স্ট ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল এস মুখার্জি। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সো মনে না রাখলেও চলবে, জাস্ট তোমরা দেখে নিতে পারো। ঠিক একইভাবে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নেভেল চিফ? ফার্স্ট ইন্ডিয়ান নেভেল চিফের কথা যদি বলি এটা, সো ভাইস অ্যাডমিরাল আর.ডি. কাটারি। ভাইস অ্যাডমিরাল, ঠিক আছে, আর.ডি. কাটারি, এটা মাথায় রাখবো। চলো ঠিক একইভাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 34, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ফার্স্ট ইন্ডিয়ান জাজ কে ছিলেন? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হবে ডক্টর নাগেন্দ্র সিং। ডক্টর নাগেন্দ্র সিং, ঠিক আছে, এটা মাথায় রাখবো। ঠিক একইভাবে কোশ্চেন তোমাদের এভাবে আসতে পারে যে আইসিজে কি? সো এখানে মাথায় রাখবো একটা আমরা জিনিস পেলাম কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটাকে সংক্ষেপে বলা হয় আইসিজে, এটা কিন্তু একটা ইউএন বডি। ঠিক একইভাবে একটা বডি রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রয়েছে, এটা কিন্তু ইউএন বডি না। ঠিক আছে, এটা এই দুটোর ক্ষেত্রে ডিফারেন্স কিন্তু মাথায় রাখবো তো আমরা, যে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটার এই দুটোরই কিন্তু যদি হেডকোয়ার্টার বলি, এইচকিউ যদি বলি যে হেডকোয়ার্টার, এটা কোথায় রয়েছে? হেগে রয়েছে। হেগ কার রাজধানী? সেটা হলো নেদারল্যান্ডের রাজধানী, সেটা কিন্তু মাথায় রাখবো। এই অর্গানাইজেশন থেকে কিন্তু কোশ্চেন এক্সামে এসে থাকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু রিচ দ্য মাউন্ট এভারেস্ট উইদাউট অক্সিজেন? এমন কোন ব্যক্তি ছিলেন যিনি অক্সিজেন ছাড়াই ফার্স্ট মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করেন? তাহলে কি এটার ক্ষেত্রে আনসার কি হবে? শেরপা আঙ্গা দর্জি। ঠিক আছে, শেরপা আঙ্গা দর্জি, এটা মাথায় রাখবো। ঠিক একইভাবে যে ফার্স্ট যদি কোশ্চেন এইভাবে আসে যে ফার্স্ট মাউন্ট এভারেস্টে কারা কারা যায়? ঠিক আছে, এক্ষেত্রে দুজন ব্যক্তি ছিলেন, একটা ছিলেন এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। ঠিক আছে, এই এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে এরাই দুজন ফার্স্ট ব্যক্তি যেনারা এভারেস্টে ফার্স্ট ক্লাইম্ব করেন। কিন্তু এখানে আমরা মাথায় রাখবো ঠিক একইভাবে যে এখানে কোশ্চেনটা কি ছিল? উইদাউট অক্সিজেন, সেক্ষেত্রে কিন্তু শেরপা আঙ্গা দর্জে কিন্তু আনসারটা হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 36, হু ওয়াজ দ্য ফার্স্ট
ইন্ডিয়ান টু গেট দ্য পরমভীর চক্র, এমন কোন ব্যক্তি ফার্স্ট ইন্ডিয়ান যিনি পরমভীর চক্র অ্যাওয়ার্ড পান, সেটা ক্ষেত্রে আনসার কি হবে যে মেজর সোমনাথ শর্মা যিনি ফার্স্ট পরমভীর চক্র যে অ্যাওয়ার্ড সেটা কিন্তু পান। এই যে অ্যাওয়ার্ড কিন্তু দুই প্রকার, ঠিক আছে। বেসিক্যালি ইন্ডিয়ান যদি অ্যাওয়ার্ডস বলি এটা দুই প্রকার, একটা হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, ঠিক আছে। সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে কি রয়েছে, যেমন ভারতরত্ন রয়েছে, তাই না, পরমভীর চক্র তো গ্যালেন্টারি অ্যাওয়ার্ড হয়ে গেল। এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড যদি এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, ভারত রত্ন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে চলে আসবে। ঠিক একইভাবে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কি পিস টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, আর একটা হচ্ছে ওয়ার টাইম, যুদ্ধের সময় যে সমস্ত গ্যালেন্টারি অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেটা কি যে পরমভীর চক্র, ঠিক আছে। এই যে পরমভীর চক্র, সো পরমভীর চক্র, ঠিক আছে। ঠিক একইভাবে সেকেন্ড যদি বলি ওয়ার টাইমে, দেন এমভি, দ্যাট মিনস মহাবীর চক্র, দেন পরমভীর চক্র, মহাবীর চক্র, দেন বীর চক্র, ঠিক আছে। এই তিনটা হচ্ছে ওয়ার টাইম, যুদ্ধের সময় যে সমস্ত গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা হচ্ছে এই তিনটে, যে পরমভীর চক্র, মহাবীর চক্র আর বীর চক্র। ঠিক একইভাবে যখন শান্তি অবস্থায় থাকে সেই অবস্থায় যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেটাও তিনটা রয়েছে। সেগুলো কি, ফার্স্ট রয়েছে অশোক চক্র, ঠিক আছে, দেন বীর চক্র, অশোক চক্র, দেন কীর্তি চক্র, দেন শৌর্য চক্র, ঠিক আছে। এটা মাথায় রাখবো এই তিনটা। সো অ্যাওয়ার্ড কি, এবার কোন কোন ব্যক্তি কোন কোন ফিল্ডে অ্যাওয়ার্ড পাচ্ছেন এই সমস্ত কিছু অ্যাওয়ার্ডগুলো কিন্তু কবে দেওয়া হয়, 26 অফ জানুয়ারি প্রত্যেক বছর কিন্তু দেওয়া হয়। সো অ্যাওয়ার্ড যখন তোমাদেরকে ডিটেলসলি আমি করাবো তখন আরও ডিটেলসলি বলবো যে কে কোন ফিল্ডে অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। আপাতত কিন্তু এই ডিভিশনটা তোমরা মাথায় রাখতে পারো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ইন্ডিয়ার কে ছিলেন? সো তিনি কে ছিলেন, সুকুমার সেন। কিন্তু প্রেজেন্ট যদি বলা হয়, কারণ ইলেকশন কমিশন সবসময় আমাদের নিউজে রয়েছে, তাহলে কি জ্ঞানেশ কুমার, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবো। চলো এবার নেক্সট কোশ্চেন কি, কোশ্চেন নাম্বার 38, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু রিসিভ দ্য ম্যাগসেসে অ্যাওয়ার্ড? দ্য ফার্স্ট পার্সন কে ছিলেন? তিনি ছিলেন আচার্য বিনোবা ভাবে। এটা 1953 থেকে যে ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটাকে আরেকটা বলা হয় নাম, যে র্যামন, পুরো নাম হচ্ছে এটার র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, ঠিক আছে। এটা 1953 থেকে দেওয়া শুরু হয়েছে এবং এটাকে বলা হয় কি যে এশিয়ান নোবেল প্রাইজ যদি বলা হয় কাকে, তাহলে বলা হয় র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এটা, ঠিক আছে, কে দেয়? এটা ফিলিপাইন্স দিয়ে থাকে এবং প্রত্যেক বছরই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কোন কোন বেসিসে, যেমন কোনো জার্নালিজমের উপরে কেউ ভালো কাজ করেছে, কোনো ইয়াং লিডার্স রয়েছে এই সমস্ত ফিল্ডে, বা সোশ্যাল ওয়ার্কার কেউ রয়েছেন যিনি খুব ভালো অ্যাচিভমেন্ট করেছেন বা সোশ্যাল ওয়ার্ক করেছেন, এই সমস্ত ফিল্ডের উপরে কিন্তু র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা ফার্স্ট রেসিপিয়েন্ট ছিলেন কে, যে আচার্য বিনোবা ভাবে। তোমরা যদি জেনে থাকো যে এখন রিসেন্টলি কোন ইন্ডিয়ান র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 39, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন টু রিসিভ আ নোবেল প্রাইজ ইন দ্য মেডিসিন? যে ইন্ডিয়ান অরিজিন বলেছে, আমি যখন তোমাদের কনসেপ্ট অফ সিটিজেনশিপ পড়িয়েছিলাম তখন পিআইও, পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন সম্পর্কে বলেছিলাম, তাই না, যে এমন কোন ব্যক্তি যার লিনিয়েজ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে কিন্তু তার যে সিটিজেনশিপ সেটা কিন্তু ইন্ডিয়ান না, অন্য কোনো বিদেশের সিটিজেনশিপ রয়েছে, কারণ ইন্ডিয়াতে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, তাই না। সো এমন কোন ব্যক্তি যে পিআইও বা পিপলস অফ ইন্ডিয়ান অরিজিন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন কিসে, মেডিসিনের ওপর বেস করে, তাহলে এটা কি হবে, হরগোবিন্দ খুরানা 1968-এ কিন্তু তিনি নোবেল প্রাইজ পান। কোন বেসিসে? যে আমাদের যে প্রোটিন সিনথেসিস রয়েছে, যে একটা সেলের মধ্যে কিভাবে প্রোটিন সিনথেসিস হবে, অ্যামাইনো অ্যাসিড থেকে কিভাবে প্রোটিন তৈরি হবে, এই যে বিষয়গুলো, এটার তিনি কি করেছিলেন, ইনভেনশন করেছিলেন, তার উপর বেস করে তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো। চলো এবার নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 40, হু ওয়াজ দ্য ফার্স্ট চাইনিজ ট্রাভেলার টু ভিজিট ইন্ডিয়া? এমন কোন ফার্স্ট চাইনিজ ট্রাভেলার কে ছিলেন যিনি ফার্স্ট
ইন্ডিয়াতে আসেন। সো এটা ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ফাহিয়ান ফার্স্ট চাইনিজ ট্রাভেলার যিনি ইন্ডিয়াতে আসেন। তিনি কোন সময় ইন্ডিয়াতে আসেন? সো চন্দ্রগুপ্তা সেকেন্ডের টেনিওরে, অর্থাৎ গুপ্তা এম্পায়ারের যে টাইম পিরিয়ড, সেই সময় কিন্তু তিনি ভারতে আসেন। সো কোশ্চিন কিন্তু অনেক সময় এক্সামে চলে আসে এইভাবে যে চাইনিজ ট্রাভেলারের ক্রোনোলজিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কনফিউশন হয়ে যাই। সো এটা যদি আমরা অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারে, তোমরা যদি কোডিং ডিকোডিং করে থাকো, অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারে যদি আমরা এটা মাথায় রাখি তাহলে ইজিলি কিন্তু আমাদের মনে থাকবে, এটা এক্সামে আমাদের কনফিউশন হবে না। সো ফার্স্ট চাইনিজ ট্রাভেলার তিনি কে ছিলেন? ফাহিয়ান যিনি ইন্ডিয়াতে আসেন। তিনি কোন সময় বললাম? চন্দ্রগুপ্তা সেকেন্ড, ঠিক আছে, তেনার সময় কিন্তু ভারতে আসেন। এবার নেক্সট যিনি ছিলেন, ফার্স্ট দেখলাম ফাহিয়ান, দেন হিউয়েন সাং, তিনি কোন সময়? হর্ষবর্ধন, ঠিক আছে, হর্ষবর্ধনের টেনিওরে কিন্তু তিনি ভারতে আসেন। এবং নেক্সট একটা ছিল, তিনি ছিলেন ইত সিং, তিনি পোস্ট হর্ষবর্ধনের টেনিওর যখন শেষ হয়ে যায় তারপরে কিন্তু ভারতে আসেন, পোস্ট হর্ষ পিরিয়ডে কিন্তু ভারতে আসেন। সো আমরা যদি অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারে মনে রাখি যে সব থেকে প্রথমে এই যে তিনটা নাম রয়েছে, তো এফ, ফার্স্ট লেটার এফ প্রথমে আসে, তাই না? এফ এর পরে জি, তারপরে এইচ আসে, আর এইচ এর পরে আই আসে। সো এইভাবে যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের ইজিলি মনে থাকবে এবং আমরা কনফিউশন হব না। সো চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নম্বর কোথায় লিখিয়ে দিলাম এটা আমি, নোবেল প্রাইজ দেখলাম কোশ্চেন নাম্বার 40। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 40 হয়ে গেছে। চলো কোশ্চেন নাম্বার 41, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য স্ট্যালিন প্রাইজ? স্ট্যালিন প্রাইজের কথা যদি বলি তাহলে ফার্স্ট কে ইন্ডিয়ান ছিলেন যিনি ফার্স্ট স্ট্যালিন প্রাইজ রিসিভ করেছিলেন? সো সাইফুদ্দিন কিচলু একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি যিনি আমাদের ফ্রিডম স্ট্রাগলে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন। সো সাইফুদ্দিন কিচলু কোন অ্যাক্টিভিটির জন্য তেনাকে জেলে পাঠানো হয়েছিল বা অ্যারেস্ট করা হয়েছিল? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 42, ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিজাইন ফ্রম দ্য সেন্ট্রাল ক্যাবিনেট? ফার্স্ট এমন কোন ব্যক্তি ছিলেন যে সেন্ট্রাল ক্যাবিনেট থেকে রিজাইন করেন? তাহলে আনসার কি হবে আমাদের? শ্যামাপ্রসাদ মুখার্জি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 43, ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইকোনমিক্সে ফার্স্ট নোবেল প্রাইজ কে পেয়েছিলেন? অমর্ত্য সেন। কত সালে? 1998-এ কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এটা আমরা কিন্তু মাথায় রাখবো। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 44, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট? ফার্স্ট চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্টের কথা যদি বলি তাহলে আমরা সবাই জানি কে, যে জাস্টিস হিরালাল জে কানিয়া। এবং বর্তমানে চিফ জাস্টিস কে রয়েছেন, তিনি কততম চিফ জাস্টিস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভে। অলরেডি কিন্তু এগুলো আমি করিয়ে দিয়েছি তোমাদেরকে, তাই না? যারা ক্লাসগুলো ফলো করছো তারা কিন্তু ইজিলি আনসার দিতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 45, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পাইলট? ফার্স্ট ইন্ডিয়ান পাইলট 1929। তো ফার্স্ট ইন্ডিয়ান পাইলট কে ছিলেন? তিনি ছিলেন আমাদের জেআরডি টাটা, মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট লেডি টু বিকাম দ্য মিস ওয়ার্ল্ড? যদি মিস ওয়ার্ল্ডের ক্ষেত্রে মিস ওয়ার্ল্ড যদি কোশ্চেন এইভাবে আসে আমাদের এক্সামে তাহলে আমরা বলবো কি রিতা ফারিয়া, তিনি ছিলেন মিস ওয়ার্ল্ড। আর যদি এখানে মিস ইউনিভার্স কথাটা চলে আসে, ইউনিভার্স, ঠিক আছে, সেটার ক্ষেত্রে কিন্তু আনসার হবে মিস ইউনিভার্সের ক্ষেত্রে আনসার হবে কি সুস্মিতা সেন। এগুলো কিন্তু মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন নাম্বার 47, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টে ফার্স্ট ওমেন জাজের কথা যদি বলা হয় তাহলে কি হবেন? মীরা সাহিবা ফাতেমা বিবি আমরা মাথায় রাখবো, তিনি ফার্স্ট ওমেন জাজ যিনি সুপ্রিম কোর্টে সার্ভ করেছেন। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 48, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন অ্যাম্বাসেডর অফ দ্য ইন্ডিয়া? ফার্স্ট ওমেন অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া, যদিও এটা ইম্পর্টেন্ট না, সিবি মুথাম্মা, এটা মাথায় রাখবো, সিবি মুথাম্মা, মনে না রাখলেও চলবে তোমাদের। নেক্সট কোশ্চেন 49, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ আ স্টেট ইন দ্য ফ্রি ইন্ডিয়া? ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়া অফ আ স্টেট ইন দ্য ফ্রি ইন্ডিয়াতে ফার্স্ট ওমেন গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু, ঠিক আছে, যেটাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন নাম্বার 50, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন স্পিকার অফ স্টেট অ্যাসেম্বলি? কোন একটা স্টেট অ্যাসেম্বলিতে ফার্স্ট ওমেন স্পিকার কে ছিলেন? সো ইনি ছিলেন কে সন্নু দেবী, ঠিক আছে, সন্নু দেবী ফার্স্ট ওমেন স্পিকার ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 51, ওয়াজ দ্য ফার্স্ট
ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট ওমেন পিএম অফ ইন্ডিয়া সবাই জানি যে ইন্দিরা গান্ধী। কোশ্চেন নাম্বার 52, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন মিনিস্টার ইন এ গভর্নমেন্ট, এমন কোন মহিলা যিনি ফার্স্ট মিনিস্টার ছিলেন ইন এ গভর্নমেন্ট? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? রাজকুমারী অমৃত কৌর। রাজকুমারী অমৃত কৌর আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেখানকার তিনি একজন মেম্বার ছিলেন এবং এখানে তিনি কি হিসাবে সার্চ করেছিলেন? হেলথ মিনিস্ট্রি হিসাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবো, হেলথ মিনিস্ট্রি তেনার দায়িত্ব ছিল রাজকুমারী অমৃত কৌরের। এবার নেক্সট কোশ্চেন, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট, ফার্স্ট ওমেন যিনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন সেটার ক্ষেত্রে আনসারটা কি হবে আমাদের? বচেন্দ্রী পাল। ঠিক আছে, বচেন্দ্রী পাল ফার্স্ট ওমেন যিনি কি করেছেন? মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন। এবার নেক্সট কোশ্চেন রয়েছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট টু ওয়াইস। আগেরটা দেখলাম যে ফার্স্ট ওমেন যিনি মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন, কিন্তু নেক্সট কোশ্চেন দেখছি কি যে ফার্স্ট ওমেন যিনি টু ওয়াইস অর্থাৎ দুবার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছেন সেটার ক্ষেত্রে আনসারটা আমাদের কি হবে? সন্তোষ যাদব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, was the first woman president of the Indian National Congress, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যদি ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট বলা হয় সেক্ষেত্রে আমাদের আনসার কি হবে? এনি বেসান্ত। তিনের কন্ট্রিবিউশন কি ছিল? হোম রুল লীগ কি, এই সমস্ত কিছুই কিন্তু আনসার আমরা কখন করব? ক্লাসে করব, যখন তোমাদের মডার্ন হিস্ট্রি আমি পড়াবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 56, was the first woman pilot in the Indian Air Force। যদিও এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না, মনে না রাখলেও চলবে। ঠিক আছে, এটার আনসার কি হবে? হরিতা কর দয়াল। চলো নেক্সট কোশ্চেন 57, হু ওয়ার দ্য ফার্স্ট ওমেন গ্রাজুয়েটস অফ ইন্ডিয়া। এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে পারো যে ফার্স্ট ওমেন গ্রাজুয়েট ইন ইন্ডিয়া 1883 কে ছিলেন? আমাদের কাদম্বিনী গাঙ্গুলি অ্যান্ড চন্দ্রমুখী বসু। কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু, এই দুটো মাথায় রাখবো, এই দুটো নাম। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন এয়ারলাইন পাইলট। ফার্স্ট ওমেন এয়ারলাইন পাইলট যদি বলা হয় তাহলে কি হবে? এটার ফার্স্ট ওমেন এয়ারলাইন পাইলট, তাহলে এটার আনসার তোমাদের দুর্গা ব্যানার্জি। ঠিক আছে, এটা মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন অনার্স গ্রাজুয়েট 1886। এটাও ইম্পর্টেন্ট। আগেরটা দেখলাম ফার্স্ট ওমেন গ্রাজুয়েট, কিন্তু ওখানে অনার্স ডিগ্রি ছিল না, কিন্তু এটার ক্ষেত্রে দেখলাম কি যে অনার্স ডিগ্রি এখানে ইনভলভ রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে আনসারটা আমাদের কি হবে? কামিনী রয়। যদি অনার্স ডিগ্রি না থাকে, সিম্পল গ্রাজুয়েট থাকে, তাহলে কি বলবো আমরা? আনসার আমাদের কাদম্বিনী গাঙ্গুলি। কিন্তু এক্ষেত্রে যেহেতু অনার্স রয়েছে তাহলে কি হবে আনসার? কামিনী রয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 60, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন অলিম্পিক মেডেল উইনার। ফার্স্ট ওমেন অলিম্পিক মেডেল উইনার যদি বলা হয় তাহলে কি হবে? কর্ণম মালেশ্বরী। ঠিক আছে, এই নামটা মাথায় রাখবো। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ফার্স্ট ইন্ডিয়ান কে ছিলেন যিনি আমাদের যে অলিম্পিক প্রাইজ সেটা কিন্তু পেয়েছিলেন। এটা মাথায় রাখবো, এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে যদি জানা থাকে। হ্যাঁ, এটা দেখলাম। কোশ্চেন নাম্বার নেক্সট 61, আর কিছুটাই রয়েছে, বেশি কোশ্চেন নেই, আর অলমোস্ট প্রায় 15 থেকে 20টা কোশ্চেন রয়েছে। সো স্টে টিউন। এতদূর যখন ক্লাসটা করেই নিয়েছো তো বাকিটা করেই নিতে পারো, তোমাদের রিভিশন হয়ে যাবে ক্লাসটা করলে। ওয়াজ দ্য ফার্স্ট ওমেন এশিয়ান গেমস গোল্ড মেডেল উইনার। এশিয়ান গেমস গোল্ড মেডেল উইনার যদি বলা হয় ফার্স্ট, তাহলে এটা কি হবে? কালামজিৎ সাধু। ঠিক আছে, এটার আনসার হবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 62, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন লয়ার্স অফ ইন্ডিয়া। ফার্স্ট ওমেন লয়ার্স অফ ইন্ডিয়া যদি বলা হয় তাহলে এটা আনসার কি হবে? কর্নেলা সরাবজি ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান লয়ার্স। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনসের ফার্স্ট যিনি ওমেন প্রেসিডেন্ট তিনি কে ছিলেন? এটা ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কি বলেছে যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলির ফার্স্ট যিনি প্রেসিডেন্ট ইন টার্মস অফ ওমেন তিনি কোথা থেকে বিলংস করতে হবে? সেটা ইন্ডিয়া থেকে। তাহলে এটার ক্ষেত্রে আনসার আমাদের কি হবে? যে বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট যিনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্ভ করেছেন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 64, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ অ্যান ইন্ডিয়ান স্টেট। ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার ইন অ্যান ইন্ডিয়ান স্টেট, সেটার ক্ষেত্রে আমাদের আনসারটা কী হবে? সুচেতা কৃপালিনী ছিলেন ফার্স্ট এমন ওমেন যিনি চিফ মিনিস্টার হিসাবে সার্ভ করেছেন কোনো একটা ইন্ডিয়ান স্টেটে। কোন স্টেটে? সেটা ছিল আমাদের ইউপি, উত্তরপ্রদেশে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 65, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশন, একটা বডি যে সেন্ট্রাল লেভেলে বিভিন্ন এক্সামগুলো কন্ডাক্ট করিয়ে থাকে। ঠিক আছে, এটার ফার্স্ট ওমেন চেয়ারম্যান কে ছিল? তাহলে এটার আনসার কি হবে? রোজ মিলিয়ান ব্যাথিউ। ঠিক আছে, এটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 66, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন ডাইরেক্টর জেনারেল অফ দ্য পুলিশ। ফার্স্ট ডিজিপি কে ছিলেন আমাদের, বেসিক্যালি সেটাই বলেছে। সো এটার আনসার কি হবে?
কাঞ্চন সিবি, ঠিক আছে, কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য, এটা মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ এনি ডিস্ট্রিক্ট ইন 1937। সো ফার্স্ট আমাদের ওমেন জাজ কে ছিল, এটা যদি কোশ্চেন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা ক্ষেত্রে আনসার কী হবে, আন্না ক্যান্ডি। এটি কোথাকার ছিলেন, ত্রিবাঙ্কুর বলে একটা জায়গা রয়েছে সাউথে, সেখানকার তিনি একটা ডিস্ট্রিক্টের জাজ ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ, এবং পরবর্তীতে 1959-এ কিন্তু তেনাকে কী করা হয়, কেরালা হাইকোর্টের জাজ হিসাবে নিযুক্ত করা হয়। সো এটার আনসার কী হবে, ফার্স্ট যদি বলা হয় ওমেন জাজ, ঠিক আছে, ফার্স্ট ওমেন জাজ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে যদি মেনশন থাকে বা এমনিতেও সিম্পলি যদি ফার্স্ট ওমেন জাজ অফ ইন্ডিয়া বলা হয়, তাহলে আন্না ক্যান্ডি হবে, ঠিক আছে। আর ডিস্ট্রিক্ট কোর্ট তো মেনশন থাকলে অবশ্যই সেটা হবে। এবার নেক্সট যদি এইভাবে কোশ্চেন আসে যে হাইকোর্টের ফার্স্ট ওমেন জাজ কে ছিলেন, বা চিফ জাস্টিস অফ ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ আ হাইকোর্ট, যদি এই ধরনের কোশ্চেন আসে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আনসারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। সেটা আনসার কী হবে, আমাদের লীলা সেঠ কিন্তু আমাদের আনসার হবে। তিনি কোথাকার চিফ জাস্টিস ছিলেন, তিনি ছিলেন হিমাচল প্রদেশের, ঠিক আছে, এটা মাথায় রাখবো। সো নেক্সট কোশ্চেন নাম্বার 69, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন লেফটেন্যান্ট জেনারেল। ফার্স্ট ওমেন লেফটেন্যান্ট জেনারেল যদি বলা হয়, তিনি কি হবেন, আমাদের পুনিতা আরোরা, ঠিক আছে, পুনিতা আরোরা, সেটা মাথায় রাখবো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 70, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন এয়ার ভাইস মার্শাল। এয়ার ভাইস মার্শালের কথা যদি বলা হয়, ফার্স্ট কে ছিলেন, সো পি বন্দ্যোপাধ্যায়, এটা মাথায় রাখবো, পি বন্দ্যোপাধ্যায়, যদি ইম্পর্টেন্ট না এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 71, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফার্স্ট ওমেন চেয়ারপারসন সুষমা চাওলা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন আইপিএস, এটা মাথায় রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেটা ক্ষেত্রে আনসার কী হবে, আমাদের কিরণ বেদি, ঠিক আছে। আমি রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের কথাও বললাম, সেখানে কিন্তু কিরণ বেদিও একজন ব্যক্তি, এমন একজন আইপিএস অফিসার, তিনিও কিন্তু কি পেয়েছিলেন, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে কিন্তু সম্মানিত হয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 73, ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট মুসলিম ওমেন রুলার্স অফ ইন্ডিয়া। ফার্স্ট অ্যান্ড লাস্ট মুসলিম ওমেন রুলার্সের কথা যদি বলা হয়, এখানে কিন্তু মুসলিম কথাটা মেনশন রয়েছে, শুধুমাত্র ওমেন রুলার কিন্তু ইন্ডিয়াতে অনেক কেউ রয়েছেন, কিন্তু মুসলিমের কথা যদি বলা হয়, তাহলে সুলতান কিন্তু রাজিয়া, তেনার টেনিওর কত ছিল। আমরা যখন দিল্লি সালতানাত ফার্স্ট যে ডাইনাস্টি, মামলুক ডাইনাস্টি বা স্লেভ ডাইনাস্টি যখন আমরা দেখব, তখন পড়বো, সেখানে দেখবো যে 1236 থেকে 1240 পর্যন্ত কিন্তু টেনিও সুলতান রাজিয়ার ছিল। তিনি যে তুর্কান এই চেহেলগানি 40 জন নোবেল ছিল, তাদেরকে দমিয়ে কিন্তু তিনি এখানে কি করেন, দিল্লি সালতানাতের একজন সুলতান হিসাবে নিযুক্ত হন। কিন্তু বিভিন্ন কনস্পিরেসির জন্য 1240 সালে তাকে হত্যা করা হয়, এবং পরবর্তী অন্যান্য সুলতানরা কিন্তু সেখানে দিল্লি সালতানাতে রুল করেন, ঠিক আছে। দিল্লি সালতানাতের যে 5টা ডাইনেস্টি ছিল, সবগুলোই কিন্তু আমরা সেখানে যখন ক্লাসে ডিটেলসলি পড়বো, তখন কিন্তু আলোচনা করব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 74, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু রিসিভ দ্য অশোক চক্র। ফার্স্ট ওমেন অশোক চক্র, আমি বললাম যে এটা হচ্ছে পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের মধ্যে, এটা পিস টাইমের মধ্যে পড়ে। সো অশোক চক্রের ক্ষেত্রে যদি বলে, তাহলে নীরজ ভানুট, ঠিক আছে, নীরজ ভানুট, তিনি ছিলেন ফার্স্ট ওমেন। নেক্সট কোশ্চেন নাম্বার 75, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ফার্স্ট ওমেন রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা কিন্তু লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয়, লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয়। এটা ইন্ডিয়ান একটা অ্যাওয়ার্ডস, যেটা 1957 বা 1950s পরে এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়। সেক্ষেত্রে ফার্স্ট যদি বলা হয়, সেটার ক্ষেত্রে আনসার কী হবে, আশাপূর্ণা দেবী। ফার্স্ট ওমেন এর ক্ষেত্রে বলা হয়। ঠিক একইভাবে ফার্স্ট মেন কে ছিলেন, বর্তমানে 2024-25 কে রিসেন্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কোন বুক লেখার জন্য, কোন ওয়ার্কের জন্য, এই সমস্ত কিছুই কিন্তু এক্সামের জন্য তোমাদের রিলেটেড। আর সমস্ত কিছুই কিন্তু আমি যখন আমাদের পেড ব্যাচের ক্লাস করাবো ডিটেলসলি, সেখানে কিন্তু আলোচনা করব। এবার নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 76, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল। ফার্স্ট ওমেন টু ক্রস দ্য ইংলিশ চ্যানেল, এটার ক্ষেত্রে আনসারটা কী হবে, আমাদের আরতি সাহা, আরতি সাহা, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 77, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু রিসিভ দ্য ভারত রত্ন। এমন কোন ব্যক্তি ফার্স্ট ওমেন টু রিসিভ দ্য ভারত রত্ন যদি বলি, তাহলে আনসার কী হবে, আমাদের ইন্দিরা গান্ধী, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। এই ছিল আজকের সেশন। আমি যতগুলো পারলাম যে ফার্স্ট ইন ইন্ডিয়া যে যত ধরনের ইম্পর্টেন্ট এমসিকিউস হয়, যত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, আমি কভার আপ করার চেষ্টা করলাম। যদিও অনেকগুলোই এমন টপিক রয়েছে, এমন অনেক ওয়ানলাইনার রয়েছে, এমসিকিউস রয়েছে, যেগুলো হয়তো বা এই ছোটো সেশনের মধ্যে কভার আপ করাটা সম্ভব হয়নি। সেগুলো আমি পরবর্তীতে আবার কোনো সেশনের মাধ্যমে কভার আপ করবো। নাহলে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তারা তো অলরেডি সমস্ত কিছুই অ্যাক্সেস সেখানে পেয়ে যাবে। আর যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে বলবো যে আর আমাদের
বেশি সিট অ্যাভেলেবেল নেই, খুব শীঘ্রই তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। নিচে একটা স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অলরেডি রয়েছে, যে কোনো কোয়ারিসের জন্য সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে apjsc.online আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করে আমাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। আর একবার তোমাদেরকে বলে দিই, আমাদের পুরো কোর্স, ঠিক আছে, পুরো কোর্স কিন্তু 1799 1799 টাকার মধ্যে তোমরা পাচ্ছ। 1799 1799 টাকার মধ্যে পাচ্ছ। তোমরা যদি মান্থলি হিসাবে দেখো তাহলে কিন্তু 300 টাকার বেশি তোমাদের পুরো কোর্স কিন্তু পড়বে না। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, এর মধ্যেই সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে, মানে সমস্ত কিছুই কোর্স এর মধ্যে ইনক্লুডিং থাকছে, এক্সট্রা কোনো হিডেন চার্জ নেই। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। যারা অ্যাডমিশন নিতে চাও, আবার বললাম নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওর উপরে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর স্টে টিউন, থ্যাংক ইউ।